ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। বাংলাদেশে ক্রিকেটে সবচাইতে চর্বিত চর্বণ শব্দ আঞ্চলিক ক্রিকেট কাঠামো। কথা দিয়ে কত সভাপতি এলেন আর গেলেন, কিন্তু আলোর মুখ দেখেনি সেই কাঠামোটি। কোটি টাকার এজিএম করে ঢাকঢোল পিটিয়ে নাজমুল হাসান পাপনের বোর্ড 2 বিভাগে কমিটি ঘোষণা করেছিল। আশ্চর্যের বিষয়, ফারুক আহমেদ দায়িত্ব নেওয়ার 8 মাস পরে সেই কমিটি ভেঙে দায়িত্ব দেয়া হয়নি নতুন কাউকে। তাই তো এখনও চট্টগ্রামের দায়িত্বে বহাল আজম নাসির। একই অবস্থা সিলেটেও। ছিল সবকিছু আমরা প্রুফ করে দিয়েছি, সো এইটার কার্যক্রম খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন। ক্রিকেটকে ছড়িয়ে দিতে বিকেন্দ্রীকরণ জরুরি। বছরের পর বছর ধরে সাবেক বোর্ড সভাপতি এই কথাই বলে আসতেন। অবশ্যই আমরা সাথে সাথেই তখন আমরা এটা চেঞ্জ করে ফেলতে পারবো খুব শীঘ্রই। এমন হতে পারে 3 মাসের মধ্যে আমরা সবকিছু তৈরি করে ফেলেছি। সময় বদলালেও গল্প একই আছে। আঞ্চলিক ক্রিকেট সংস্থা চালুর ব্যাপারে ইতিবাচক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। ক্রীড়া উপদেষ্টার মতে ক্রিকেটের উন্নতিতে এটাই একমাত্র পথ। ক্রিকেট না, শুধু সর্ব স্পোর্টসে যেটা চাচ্ছে বিকেন্দ্রীকরণ, শুধু ঢাকা কেন্দ্রিক স্পোর্টসগুলো হয়ে যাওয়ার কারণে এটা একটা একটা ফ্যান্টাসি থিং হয়ে থাকতেছে। কিন্তু এই কথা তো পুরনো। বোর্ড বদলের আগে আঞ্চলিক ক্রিকেট সংস্থা নিয়ে তো কম জোর দেয়া হয়নি। কোটি টাকা খরচ করে একটা এজিএমও হয়েছিল বিসিবির গঠনতন্ত্রে আঞ্চলিক ক্রিকেট সংস্থা যুক্ত করার জন্য। এমনকি সিলেট ও চট্টগ্রামে আঞ্চলিক ক্রিকেট সংস্থার কমিটিও দেয়া হয়েছিল। রিজনাল কমিটি হবেই, এটা নিয়ে কোনো ধরনের সন্দেহ সংশয় নাই। এখন কখন হচ্ছে এটা হলো বিষয়। সিলেটের আহ্বায়ক ছিলেন শফিউল আলম চৌধুরী নাদেল আর চট্টগ্রামের আজম নাসির। দুজনেই গত বোর্ডের কর্তা ছিলেন। সরকার পরিবর্তনের পর তাদের আর দেখা মেলেনি। হারিয়েছেন বিসিবির পরিচালক পদ। এমনকি অবাক করা বিষয়, দুজনই এখনো বহাল তবিয়তে আছেন আঞ্চলিক ক্রিকেট সংস্থার বড় কর্তা হয়ে। ফারুক আহমেদ বিসিবির সভাপতি হওয়ার 8 মাস পেরিয়ে গেলেও ভেঙে দেয়া হয়নি সেই কমিটি। অথচ ফারুক ফাহিম দায়িত্ব নেয়ার পরে বলেছিলেন রিজিওনাল ক্রিকেট তাদের প্রায়োরিটি, কিন্তু বাস্তবতায় শুভঙ্করের ফাঁকি। কার্যকর কাঠামো গঠন তো দূরে থাক, কমিটি পরিবর্তনের কথাই ভুলে গেছেন ফারুক আহমেদরা। তাই তো 2025-এর মাঝামাঝি এসে আজম নাসিরের কাগজের নামেই বন্দী হয়ে আছে আঞ্চলিক ক্রিকেটের বহুল আলোচিত স্বপ্ন। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। ক্যাপ্টেন্সি পাওয়াটা নিজের খেলায় কোনো পরিবর্তন আনবে কি আনবে না, লিটন কুমার দাস সেই ব্যাপারে কথা বলেছেন। তিনি বলেছেন কোনো প্রভাব ফেলবে না, দায়িত্ব তাকে ফর্মে ফিরতে সাহায্য করতে পারে। এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে এমন একটা বিশ্বাস টাইগারদের নয়া টি-20 ক্যাপ্টেন লিটন কুমার দাসের। ক্রিকেটারদের চাওয়াকে প্রাধান্য দিয়ে বিশ্বকাপের আগেই শক্তিশালী দল গঠন করা সম্ভব বলে মনে করেন লিটন কুমার দাস। সোমবার বাংলাদেশ দল আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের প্রস্তুতি নিয়েছে, তবে একটু ভিন্নভাবে। এদিন চিরায়ত স্কিল ট্রেনিং নয়, ম্যাচের আদলে নিজেদের প্রস্তুত করেছে লিটন দাসের দল। নাইট ম্যাচে খেলবে বাংলাদেশ, তাই তো ফ্লাড লাইটের আলোতে ম্যাচ পরিস্থিতিতে নিজেদের প্রস্তুত করেছে টাইগাররা। পাকিস্তান থেকে ফিরে এদিন ক্যাম্পে যোগ দিয়েছেন রিশাদ হোসেন ও নাহিদ রানা। সব মিলে টি-20-র পুরনো সাদা কালো চেহারাটা বদলে ফেলার চ্যালেঞ্জ লিটন দাসের সামনে। টি-20 দলের অধিনায়কত্বের দায়িত্ব পাওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে এলকেডি তুলে ধরেছেন নিজের চিন্তা আর পরিকল্পনার কথা। কোনো গেমে 180, 200 চেস করতে হতে পারে, কোনো গেমে 140, 145 চেস করতে হতে পারে। আমি কিভাবে খেললে ম্যাচটা জিততে পারি, এটা হচ্ছে আলটিমেট গোল। হতে পারে একটা ব্যাটসম্যান কোনো দিন 20 বলে 40 রানও করতে পারে, সেম ব্যাটসম্যানের পরের দিন হয়তো প্রয়োজনই নেই 20 বলে 15 রানও করতে হতে পারে। সো আমি চাই যে প্রত্যেকটা প্লেয়ার যেন গেমের ভিতর যত ইনভলভ থাকবে, যে আমি আজকের দিনটাতে আমার কি চাওয়া, দল আমার কাছে কি চাচ্ছে। লম্বা সময়ের জন্য লিটনের হাতে অধিনায়কত্বের আর্মব্যান্ড দিয়েছে বিসিবি, যা শক্তিশালী দল গঠনে সহায়ক হবে বলছেন লিটন। অধিনায়ক হিসেবে কেমন দল চান তিনি, সেই বিষয়ে আলোচনা করবেন সংশ্লিষ্ট সবার সাথে। যদি আগায় যেতে হয়, সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে প্লেয়ারদের। আমরা পারফরমেন্স করলেই টিম আগাবে। সো ফার্স্ট অফ অল আমাদের যারা বাংলাদেশে ফরে খেলে তাদের প্রতিটা রোল প্লে করতে হবে মাঠের মধ্যে। সো আমরা প্লেয়াররা যতটা বিসিবির সাথে আমি কমিউনিকেট করব, তার থেকে বেশি কমিউনিকেট করা দরকার আমার প্লেয়ারদের সাথে। তারা কি চাচ্ছে, তাদের কোন জায়গায় ডেভেলপ করা দরকার।
অধিনায়ক লিটন দলের ক্রিকেটারদের কাছ থেকে সেরাটা চান, কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি নিজেই তো অফ ফর্মে। সবশেষ গেল ডিসেম্বরে বাংলাদেশের হয়ে খেলেছেন তিনি। এমন অবস্থায় অধিনায়কত্ব সেই চাপটা বাড়িয়ে দেবে না তো? ক্যাপ্টেনশিপ ছাড়াও তো আমি খারাপ খেলেছি, সো এখন এটা ক্যাপ্টেন হয়ে আসতেছি, এটাও অপোজিট সাইডও হইতে পারে যে আসার পর থেকে আমি ভালো খেলতেও পারি। সো হ্যাঁ, আমি একটা খারাপ সময় পার করতেছিলাম যেখানে আমার ব্যাটে রান হচ্ছিল না, বাট তারপরে কিন্তু আমি অনেক চেষ্টা করেছি। বিপিএলে অনেকটা চেষ্টা করেছি, ডিপিএলও চেষ্টা করেছি। আমি পারফর্ম করলে ডেফিনেটলি বাংলাদেশ টিমও অনেক হেল্পফুল হবে এখানে। এই মুহূর্তে খারাপ সময় পার করলেও ইতিবাচক মানসিকতায় দলকে এগিয়ে নিয়ে যেতে চান লিটন। প্রত্যেকটা ক্যাপ্টেন বাংলাদেশের সে চায় তার টিমটা জিতুক, সো আমিও ব্যতিক্রম কোনো কিছু না। আমিও চাবো যেন আমার হাত ধরে যেন বড় কিছু হয় বা আমি যেন যে কোনো সিরিজে জিততে পারি। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। পেস বোলিং কোচ হিসেবে বাংলাদেশ দলের দায়িত্ব পেয়েছেন শন টেট। চলতি মাসের শেষে দলের সঙ্গে যোগ দেবেন সাবেক এই অজি স্পিড স্টার। 2027 সালের নভেম্বর পর্যন্ত টেটের সঙ্গে চুক্তি করেছে বোর্ড, এক মেইল বার্তায় নিশ্চিত করেছে বিসিবি। এর আগে একাধিক সাক্ষাৎকারে যমুনা টেলিভিশনের কাছে টাইগারদের পেস ইউনিটের দায়িত্ব নেওয়ার আগ্রহের কথা জানিয়েছিলেন শন টেট। If you were offered, are you willing to take that? Yes. If I was offered, of course, yeah, absolutely. 3 বছর আগে যমুনা টিভিতে এসে জানিয়েছিলেন সুযোগ পেলে বাংলাদেশে কাজ করতে চান শন টেট। আন্দ্রে অ্যাডামসকে বিদায় করে 5 মাসের ব্যবধানে এবার বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেলেন সাবেক এই অস্ট্রেলিয়ান স্পিড স্টার। এর আগে সবশেষ বিপিএলে যমুনা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে আবারও টাইগারদের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন শন টেট। বাংলাদেশের পেস ইউনিট নিয়ে সম্ভাবনার কথাও বলেছিলেন এই অজি তারকা। If you get an offer from BCB, what you will do? I don't know what the BCB's plans are, but look, I've always had an interest to be involved in cricket in Bangladesh. 2027 সালের নভেম্বর পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চলতি মাসের শেষের দিকে দলের সঙ্গে যোগ দেবেন তিনি, এক মেইল বার্তায় নিশ্চিত করেছে বিসিবি। এই আলোচনাটা মাসখানেকেরও বেশি সময় ধরে। টেটের সাথে ওমর গুল, বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড ও অটিস গিবসনের নামও ছিল আলোচনায়। তবে টেইটি যে তাসকিনদের নতুন কোচ হচ্ছেন সে খবর দিয়েছিল যমুনা টিভি। খেলোয়াড়ি জীবনে অস্ট্রেলিয়ার জার্সিতে 3 টেস্ট, 35 ওয়ানডে ও 21 টি20 খেলেছেন টেট। 2027 বিশ্বকাপ জয়ী দলের অংশও ছিলেন তিনি। অর্জনের ঝুলিতে বেশি কিছু না থাকলেও গতির কারণে কেড়েছিলেন বিশেষ নজর। ইতিহাসের সবচেয়ে গতিময় বোলারদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন টেট। 2017 সালে অবসরের পর কোচিং পেশায় যুক্ত হন টেট। এর মাঝে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান জাতীয় দলের হয়ে কাজ করেছেন 42 বছর বয়সী এই কোচ। এছাড়া বিপিএল, বিগ ব্যাশ, পিএসএল, এলপিএল এবং ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটেও কাজের অভিজ্ঞতা রয়েছে শন টেটের। সবশেষ বিপিএলে ফাইনাল খেলা চিটাগং কিংসের হেড কোচ ছিলেন সাবেক এই অজি তারকা। এবার বাংলাদেশের হয়ে কী ভূমিকা রাখতে পারেন টেট, সেটাই দেখার অপেক্ষা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। বিসিবি সিদ্ধান্ত দিলে পাকিস্তান যেতে রাজি বাংলাদেশ দলের ক্রিকেটাররা, বলছেন ক্যাপ্টেন লিটন দাস। তবে বিসিবি পাকিস্তানে দল পাঠাতে চাইবে কি? অনানুষ্ঠানিক সূত্র বলছে ভারত পাকিস্তান যুদ্ধবন্ধের লিখিত চুক্তি হলে ঘরের মাঠে সিরিজ আয়োজন করতে চাইবে পিসিবি। আর তেমনটা হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পুরো সিদ্ধান্ত নেয়ার ভার দেবে দেশের নিরাপত্তা বিভাগ এবং সরকারের হাতে। পাকিস্তানের বিষয়টা এখন টোটালি ম্যাক্সিমামই সবাই জানে যে কী কারণে পাকিস্তানের ক্রিকেটটা এখন অফ। আমার থেকে হয়তো বা এটা ভালো ডিসিশন দিতে পারবে বিসিবি, বিকজ দুই বোর্ডের মধ্যেই কথোপকথনের মাধ্যমেই জিনিসটা আগাবে। যদি বিসিবি মনে করে আমরা ওখানে ক্রিকেট খেলতে যাওয়ার মতন সিচুয়েশন যদি থাকে, আমরা অবশ্যই খেলতে যাব ওখানে। বিসিবি চাইলে পাকিস্তান সফরে যেতে রাজি বাংলাদেশের সব ক্রিকেটার। লিটন দাস একথা তো জানিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে বিসিবি কি চায়? বিসিবির সেই চাওয়ার উত্তরটা জানতে হলে সবার আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তটা জানানো জরুরি। আপাতত মৌখিকভাবে ভারত পাকিস্তানের যুদ্ধ বন্ধ আছে। দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি হবার পরই পিসিবি তাদের সিদ্ধান্তটা জানাবে। পাকিস্তানি গণমাধ্যম বলছে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ বন্ধের আনুষ্ঠানিক চুক্তি হয়ে গেলে পাকিস্তানে এই সিরিজ আয়োজন করতে চায় পিসিবি।
সেক্ষেত্রে বিসিবি তখন এই সিদ্ধান্তটা ফরওয়ার্ড করবে বাংলাদেশ সরকারের কাছেই, কেননা বাংলাদেশের নিরাপত্তা সংশ্লিষ্ট যে বিভাগগুলো আছে তারাই পাকিস্তানের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট দলের সেখানে সফর করা উচিত কিনা সেটা যাচাই বাছাই করার পর যে সিদ্ধান্তটা দেবে সেটাই আসলে মেনে নেবে বিসিবি। যদি নিরাপত্তা বিভাগগুলো যাওয়ার অনুমতি দেয় তাহলেই কেবলমাত্র বাংলাদেশ দল সফর করবে পাকিস্তানে। যদি আপত্তি জানায় নিরাপত্তা বিভাগ, সেক্ষেত্রে বাংলাদেশ দল হয়তো বিকল্প ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতের নামটা প্রস্তাব করতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে, কেননা পাকিস্তান সিরিজের আগে বাংলাদেশ দল সংযুক্ত আরব আমিরাত যাচ্ছে, শারজাতে 2 ম্যাচের T20 একটা সিরিজ খেলবে স্বাগতিকদের বিপক্ষে। তো এটি ছিল আপাতত পাকিস্তান সিরিজ নিয়ে আপডেট। পিসিবি আগে তাদের সিদ্ধান্ত জানাবে, সেই পরিপ্রেক্ষিতে পিসিবি তাদের সিদ্ধান্তটা নেবে। তবে সহসায় 2-1 দিনে এই সিদ্ধান্ত আসবে না, অপেক্ষাটা 3-4 দিন হলেও হতে পারে। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন কিংবদন্তি তারকা বিরাট কোহলি। সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়ে লাল বলের ক্রিকেটকে গুড বাই জানিয়েছেন বিরাট। 14 বছরের ক্যারিয়ারে 30 সেঞ্চুরি আর 31 50-তে করেছেন 9000-এর বেশি রান। টেস্টে ভারত তথা বিশ্বের অন্যতম সফল ক্যাপ্টেন ছিলেন তিনি। এক নজরে বিরাটের টেস্ট ক্যারিয়ার নিয়ে আরও বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। চোখে আগুন, মনে রান করার জেদ, ভারতের গর্ব নেই কোনো ভেদ। শতক হাঁকান যিনি ছন্দে, বিরাট কোহলি 22 গজের রাজা তিনি ভারতের হৃদয়ে। একটা নাম, অসংখ্য রেকর্ড আর অজস্র স্মৃতি। 2011 সালে জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক। ততদিনে আন্তর্জাতিক ক্রিকেটে জলজলে এক নাম, বিরাট কোহলি। This is his first test match, Virat Kohli. ফিদেল এডওয়ার্ডসকে 4 মেরে সাদা পোশাকে যেন নতুন যুগের শুরু। ওই 4 রানেই শেষ হয়ে যায় অভিষেক ইনিংস। চতুর্থ টেস্টে এসে প্রথম 50, অষ্টম টেস্টে মেইডেন সেঞ্চুরি, তারপর 42তম ম্যাচে এসে সেই ক্যারিবীয়দের বিপক্ষে প্রথমবার ডাবল সেঞ্চুরির মাইল ফলকে পা দেয়া। কেটে গেছে দীর্ঘ 14 বছর। বিরাটের উইলোতে এসেছে 123 টেস্টে 30 সেঞ্চুরি, 31 50 আর প্রায় 47 গড়ে 9230 রান। অ্যাডিলেডে মেইডেন সেঞ্চুরির দিনে 116 রান দিয়ে বার্তা দিয়েছিলেন নতুন এক অধ্যায়ের। এরপর কত সব সেরা মুহূর্ত। 2018 সালে সেঞ্চুরিয়নে প্রোটিয়াদের বিপক্ষে দলের বিপর্যয় 153। পরের ম্যাচেই জোহানেসবার্গের কঠিন উইকেটে খেলা 54 রানের সেই লড়াকু ইনিংস। একই বছর বার্মিংহামে সমালোচনাকে বাক্সবন্দি করা সেই 149 রান, কিংবা পার্থের সেই একাকী লড়াইয়ের 123। কত ম্যাচে একাই জিতিয়েছেন, কত হারের ম্যাচেও বিরাট বনে গিয়েছিলেন দলের নায়ক। গ্রাইম স্মিথের 53, পন্টিংয়ের 48, স্টিভ ওয়ার 41। এরপর বিশ্বের চতুর্থ সফল অধিনায়ক বিরাট কোহলি জিতেছেন 40 টেস্ট। ভারতের হয়ে সর্বোচ্চ ডাবল সেঞ্চুরি, ভারতের অধিনায়ক হিসেবে সর্বাধিক রান, কিংবা একমাত্র ভারতীয় অধিনায়ক হিসেবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জয়। চোখ জুড়ানো কাভার ড্রাইভ, মুগ্ধ করা রানিং বিটুইন দ্য উইকেট, কিংবা সেঞ্চুরি হাঁকিয়ে ব্যাট উঁচিয়ে উদযাপনের সেই দৃশ্য। সাদা পোশাককেও বিরাট করেছেন রঙিন। টেস্ট ফরম্যাটে সেই বিরাটের বিদায় হলো নীরবে নিভৃতে। #269, 3 শব্দে টেস্ট ক্যাপের নাম্বারটা আরও একবার স্মরণ করিয়ে বিরাট দিলেন বিদায় বার্তা। এক স্ট্যাটাসেই 36 বছর বয়সে থামলো এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ার। 10,000 রানের আক্ষেপটা নিশ্চয়ই নেই। সুযোগ থাকা সত্ত্বেও নিলেন না মাঠ থেকে বিদায়। ব্যাট উঁচিয়ে বলা হলো না গুড বাই। টি20-র পর এবার টেস্টে প্রস্থান কিং কোহলির। তবে ওয়ানডে ফরম্যাটে নিশ্চয়ই রাজসিক এক বিদায়ের অপেক্ষার প্রহর গুনবেন কোটি কোটি বিরাট সমর্থক। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। রিয়াল মাদ্রিদ ছেড়ে অবশেষে ব্রাজিলের কোচ হিসেবে যোগ দিলেন কার্লো আনচেলত্তি। আগামী 26শে মে আনুষ্ঠানিকভাবে সেলেসাওদের দায়িত্ব নেবেন তিনি। আর 25শে মে লা লিগার শেষে আনুষ্ঠানিক বিদায় নেবেন রিয়াল মাদ্রিদ থেকে। স্প্যানিশ জায়ান্টদের ইতিহাসে অন্যতম সফল কোচ এই ইটালিয়ান মাস্টারমাইন্ড 2 মেয়াদে দলের ডাগআউট সামলে এনে দিয়েছেন 15টি শিরোপা। সবশেষ রিয়ালের নিজেদের মৌসুমে থাকলেন ট্রফিহীন। এবার নতুন মিশনে নেইমার, ভিনিসিয়াসদের দায়িত্ব সামলাবেন তিনি। 2002 সালের পর বিশ্বকাপ জিততে পারেনি 5 বারের চ্যাম্পিয়নরা। সেই সঙ্গে সবশেষ কয়েক মৌসুমে কোপা আমেরিকাতেও শিরোপাহীন সেলেসাওরা। চলতি বিশ্বকাপ বাছাই পর্ব ধুঁকছে ব্রাজিল। একটা স্ট্র্যাটেজিক টাইম আউটের সময় হয়েছে, স্টে টিউনড।
জুয়ার মাধ্যম হওয়ায় এবার আফগানিস্তানে দাবা খেলা নিষিদ্ধ করল দেশটির তালেবান সরকার। নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ক্রীড়া অধিদপ্তর। জুয়া তালেবান সরকারের নৈতিকতা আইনের পরিপন্থী হয় এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে এই নিষেধাজ্ঞা। দেশটির দাবা ফেডারেশনের নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব থাকায় গেল 2 বছর কোনো কম্পিটিশন আয়োজিত হয়নি। তবে বেসরকারিভাবে বিভিন্ন ক্যাফে এবং রেস্তোরাঁয় আয়োজিত হয়ে আসছিল দাবা কম্পিটিশন, যেখানে অংশ নিতে স্থানীয় তরুণরা। এবার সরকার থেকে নিষেধাজ্ঞা আসায় হতাশ স্থানীয় আয়োজকরা। এর আগে দেশটিতে নারীদের খেলাধুলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে তালেবান সরকার। লা লিগার শিরোপা পুনরুদ্ধারে আরও এক ধাপ এগিয়ে গেছে বার্সেলোনা। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে আর মাত্র 3টি পয়েন্ট দরকার কাতালানদের। তবে আগে ভাগে শিরোপা জয়ের আনন্দে না ভাসতে শিষ্যদের সতর্ক করেছেন হ্যান্সি ফ্লিক। আর মৌসুমের শেষ এল ক্লাসিকোতে হারের পর রক্ষণ দুর্বলতাকে কাট করে দাঁড় করিয়েছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। মৌসুমের শেষ এল ক্লাসিকোতেও জয়ের ধারা অব্যাহত রেখেছে বার্সেলোনা। 2 গোলে পিছিয়ে থেকেও যে দারুণভাবে ফিরে আসা যায় তা আবারও প্রমাণ করল কাতালানরা। রিয়াল মাদ্রিদের বিপক্ষে 4-3 গোলে জয়ের দিনে 7 পয়েন্টের ব্যবধান বাড়িয়ে 35 ম্যাচে 82 পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল বার্সা। লা লিগার শিরোপা জয়ে আরও এক ধাপ এগিয়ে গেল বার্সেলোনা। চ্যাম্পিয়ন হওয়ার জন্য আর মাত্র 3 পয়েন্ট দরকার তাদের। তাই আগেভাগে শিরোপা জয়ের আনন্দে না ভাসতে শিষ্যদের সতর্ক করলেন কোচ হ্যান্সি ফ্লিক। লিগে এখনো আমাদের পূর্ণ মনোযোগ অব্যাহত রাখতে হবে। আগেই কোনো কিছুর উদযাপন করতে চাই না। শিরোপা নিশ্চিত করতে হলে আমাদের আরও 3 পয়েন্ট দরকার। খেলাটা যখন ফুটবল, তখন এ নিয়ে ভবিষ্যৎবাণী করা কঠিন। আমি জানি কোনো ম্যাচ কিংবা প্রতিপক্ষ সহজ নয়, তবে এই ম্যাচের মতো খেলতে পারলে আমাদের লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো। বার্সেলোনা তরুণ তুর্কি হিসেবে প্রতি ম্যাচেই নিজেকে যেন ছাড়িয়ে যাচ্ছেন লামিন ইয়ামাল। এই ম্যাচেও পেয়েছেন গোল। তাকে নিয়ে প্রশংসা ঝরেছে বার্সা কোচ হ্যান্সি ফ্লিকের কণ্ঠে। ইয়ামাল বাচ্চা নয়, সে খুবই ভালো করছে। তার নিজের প্রতি সেই আত্মবিশ্বাস আছে, পাশাপাশি মাঠে বেশ বুদ্ধিমানও সে। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে এই হারে হতাশ রিয়াল মাদ্রিদ। অ্যাটাকিং এর প্রশংসা করলেও ডিফেন্সটা আরো ভালো করার প্রয়োজন ছিল বলে মনে করেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। এমন গুরুত্বপূর্ণ খেলায় অ্যাটাকের পাশাপাশি ডিফেন্সেও ভালো করা দরকার। আমাদের অ্যাটাকিং ভালো হলেও ডিফেন্সে আরো ভালো করা দরকার ছিল। রক্ষণের ভুলের কারণে আমাদের গোল হজম করতে হয়েছে। ডেভিড আলাবা, দানি কারবাহালদের ইনজুরিতে রিয়াল মাদ্রিদের রক্ষণ দুর্বলতা ফুটে উঠেছে এই ম্যাচে। তবে বার্সেলোনার পরিকল্পিত ফুটবল ব্যবধান গড়ে দিয়েছে খেলায়। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। ফুটবল মাঠে প্রিয় ক্লাবের প্রমোশনে আনন্দ উল্লাস করতে গিয়ে আহত হয়েছেন 44 জন সমর্থক। হাসপাতালে ভর্তি করা হয়েছে 25 জনকে। এদের মধ্যে একজন পাঞ্জা লড়ছেন মৃত্যুর সঙ্গে। জার্মানির ক্লাব হামবুর্গ দীর্ঘ 7 বছর পর শীর্ষ লিগে ওঠায় ম্যাচ শেষে মাঠে নেমে পড়েন 57,000 দর্শক। আর তখনই ঘটে অনাকাঙ্ক্ষিত এই ঘটনা। বাজলো ম্যাচের শেষ বাঁশি। সাথে সাথেই ঘরের মাঠ ফক্স পার্ক স্টেডিয়ামে নেমে আসে 57,000 দর্শক। আনন্দ উল্লাস আর উৎসবে মেতে ওঠে ফুটবলার থেকে শুরু করে সমর্থকরা। তবে এখানে অবাক করা বিষয় হলো, এই জয়োল্লাসের কারণ কোনো ট্রফি অর্জন নয়, বরং প্রমোশনের। দীর্ঘ 7 বছর পর জার্মানির শীর্ষ প্রতিযোগিতায় উঠেছে হ্যামবুর্গ। বুন্দেসলিগা 2 থেকে বুন্দেসলিগায় পৌঁছেছে তারা। তাই তো কোনোভাবেই আবেগ ধরে রাখতে পারেনি দলটির সমর্থকরা। হুমড়ি খেয়ে সবাই চলে যায় মাঠে। কিন্তু এই জয়োল্লাস পরিণত হয় এক দুর্ঘটনায়। একসঙ্গে হাজার হাজার মানুষের ভিড়ে আহত হয়েছেন প্রায় অর্ধশত দর্শক। হ্যামবুর্গের স্থানীয় ফায়ার সার্ভিস বলছে প্রায় 44 জনকে দেয়া হয়েছে চিকিৎসা। হাসপাতালে ভর্তি করানো হয়েছে 25 জনকে, যাদের মধ্যে একজন লড়াই করছেন মৃত্যুর সাথে। কে জানতো উৎসবের এই রং পরিণত হবে বেদনার নীলে। জার্মানির শীর্ষ লিগে 6 বারের চ্যাম্পিয়ন হ্যামবুর্গ প্রথমবারের মতো বুন্দেসলিগায় 2-এ নামে 2018 সালে। গত কয়েক বছর আপ্রাণ চেষ্টা করেও মিলছিল না কাঙ্ক্ষিত সাফল্য। তবে আগামী মৌসুমে বুন্দেসলিগায় খেলতে উলমের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না হ্যামবুর্গের সামনে। অবশেষে মেলে সেই কাঙ্ক্ষিত জয়। শেষ পর্যন্ত উলমকে 6-1 ব্যবধানে হারিয়ে 7 বছরের অপেক্ষার অবসান ঘটালো জার্মানির ক্লাব হ্যামবুর্গ। 33 ম্যাচে 59 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে তারা। সানজানা আইভি, যমুনা স্পোর্টস। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।